নমস্কার, সকলকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। ভাষাবিজ্ঞানের আলোচনা শুরু করেছিলাম দুটি ভিডিওতে। ভাষাবিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন ভাষার বর্গীকরণ, উচ্চারণ স্থান, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর বিভাগ, শতম, কেন্তম প্রভৃতি বিষয় আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে ভাষাবিজ্ঞানের আমাদের নেট সেটের সিলেবাসে অবশিষ্ট যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আলোচনা করব অর্থ পরিবর্তন নিয়ে। অর্থ পরিবর্তন কী কী দিক আছে সেই সমস্ত বিষয়গুলি আলোচনা করব, যেগুলি নেট সেট পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। শুরু করছি আলোচনা। অর্থ পরিবর্তনের তিনটি দিক রয়েছে। এক হলো অর্থ বিস্তার, দ্বিতীয় অর্থ সংকোচ এবং তৃতীয় হলো অর্থাদেশ। অর্থ বিস্তার, যেমন উদাহরণ দিয়ে, অর্থ বিস্তার মানে আগে যে অর্থটা ছিল বর্তমানে সেই অর্থের বিস্তার ঘটেছে। যেমন এখানে কিছু শব্দ দিয়ে দিলাম, দেখুন আপনারা, এবং তার পূর্বে কি অর্থ ছিল এবং বর্তমানে সেই অর্থের কীভাবে বিস্তার ঘটেছে সেটা আমি দেখাচ্ছি। যেমন সাহসম বলে একটা শব্দ ছিল, যার পূর্বে অর্থ ছিল স্তেয়ম লুণ্ঠনম বা, অর্থাৎ চুরি করা বা লুণ্ঠন করা, কিন্তু বর্তমানে এই সাহস শব্দের অর্থের বিস্তার ঘটে, সেটা বর্তমানে উৎসাহ অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ সাহস শব্দের যেটা আগে স্তেয় বা লুণ্ঠনম অর্থে ছিল, বর্তমানে সেটা উৎসাহ অর্থাৎ শব্দের বিস্তার ঘটেছে। তেমনভাবে কর্পটহ, কর্পটহ মানে পূর্বে জীর্ণ শীর্ণ কোনো বিশেষ বোঝাতে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে কর্পটহ বলতে বস্ত্রকে বোঝানো হয়। তেমনভাবে সভ্যহ, সভ্য বলতে পূর্বে অর্থ ছিল সভাসদ, কিন্তু বর্তমানে সভ্য বলতে শিক্ষিতকে বোঝানো হয়েছে, অর্থাৎ অর্থের বিস্তার ঘটেছে। একইভাবে কুশলহ, কুশলহ বলতে পূর্বে যার অর্থ ছিল ব্রহ্মচারী, কিন্তু বর্তমানে কুশল বলতে নিপুণ বা চতুর প্রভৃতিকে বোঝানো হয়, অর্থাৎ অর্থের বিস্তার ঘটেছে। একইভাবে প্রবীণহ, প্রবীণহ বলতে পূর্বে অর্থ ছিল কুশল বীণাবাদক, অর্থাৎ যে ভালো বীণা বাজায়, কিন্তু বর্তমানে প্রবীণহ বলতে প্রবীণ শব্দের অর্থ দাঁড়িয়েছে কুশলহ, দক্ষহ, চতুরহ, অর্থাৎ অর্থের বিস্তার ঘটেছে। একইভাবে তৈলম, যার পূর্বে অর্থ ছিল তিল থেকে জাত স্নেহ পদার্থ, কিন্তু বর্তমানে তৈলম বলতে স্নেহ পদার্থ, অর্থাৎ যে কোনো তরল জাতীয় পদার্থকে বলতে তৈল জাতীয় পদার্থকে বোঝানো হয়। গবেষণম, পূর্বে গবেষণম শব্দের অর্থ ছিল গো অন্বেষণম, অর্থাৎ গরুকে খোঁজা বা গরু অন্বেষণ করা, কিন্তু বর্তমানে এই গবেষণম পদের অর্থ বিস্তার করে এটা গবেষণা, অর্থাৎ যেটা আমরা রিসার্চ বলি সেই অর্থে বিস্তার ঘটেছে। একইভাবে গোষ্ঠহ, গোষ্ঠহ বলতে পূর্বে বোঝানো হতো গোশালা, কিন্তু বর্তমানে গোষ্ঠ বলতে কোনো গোষ্ঠী বা কোনো জনজাতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ অর্থের বিস্তার ঘটেছে। একইভাবে মুগ্ধহ, মুগ্ধ শব্দের পূর্বে অর্থ ছিল মূর্খ, কিন্তু বর্তমানে মুগ্ধ অর্থের বিস্তার ঘটেছে মোহগ্রস্ত। এভাবে এই সমস্ত যে শব্দগুলি রয়েছে, যেগুলোর পূর্বে এক অর্থ ছিল কিন্তু বর্তমানে সে অর্থের বিস্তার ঘটেছে। এই উদাহরণগুলি আপনারা দেখে রাখবেন, পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী। নেক্সট আমরা আলোচনা শুরু করছি অর্থ সংকোচের। অর্থ সংকোচ কি বলতে কি বোঝায়? বলতে শব্দ যখন নিজের যৌগিক অর্থ পরিত্যাগপূর্বক কোনো এক বিশেষ অর্থে প্রযুক্ত হয় তাকে অর্থ সংকোচ বলে। অর্থাৎ শব্দের যে আগে নিজের অর্থ ছিল, বর্তমান সে অর্থ পরিত্যাগ করে যদি একটি নতুন অর্থে প্রযুক্ত হয় তখন তাকে বলা হয় অর্থ সংকোচ। এখানে আমি ছকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব কিভাবে একটি শব্দ আগে কি অর্থে ছিল, বর্তমানে সে অর্থের কিভাবে সংকোচন হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। যেমন শব্দ ছিল বলতে গৌ, গৌ পূর্বে অর্থে ছিল গমনশীলা, অর্থাৎ গমনশীল যে কোনো প্রাণী বিশেষ গৌ নামে অভিহিত করা হতো, কিন্তু বর্তমানে গৌ বলতে গরুকে বোঝানো হয়েছে, অর্থাৎ অর্থের কিন্তু এখানে সংকোচ হয়েছে। নেক্সট মনুষ্যহ, পূর্বে মনুষ্য বলতে মননশীল জীবকে বোঝানো হতো, অর্থাৎ যার মনন শক্তি রয়েছে তাকে মনুষ্য বলা হতো, কিন্তু বর্তমানে মনুষ্য বলতে শুধুমাত্র মানুষকে বোঝানো হয়, অর্থাৎ অর্থের কিন্তু সংকোচ হয়েছে। একইভাবে দেখুন বিশ্বম, বিশ্বম পূর্বে বলা বিশ্বম বলতে বোঝানো হতো সম্পূর্ণম, কিন্তু বর্তমানে বিশ্বম বলতে সংসারকে বোঝানো হয়।
একইভাবে সংসারহ, সংসারণ বলতে সংসরণশীলাকে বোঝানো হতো, কিন্তু বর্তমানে সেই সংসার শব্দের সংকোচ অর্থ হয়ে গেছে জগৎ। একইভাবে জলদাহ, জলদাহ বলতে পরিবর্তন ছিল জলদাতা, যিনি জল দান করেন, কিন্তু বর্তমানে জলদ বলতে পার্টিকুলার শুধুমাত্র মেঘকেই বোঝানো হয়, অর্থাৎ অর্থের সংকোচ হয়েছে। একইভাবে পঙ্কজম, পঙ্কজম বলতে পূর্বে অর্থ ছিল পাকে জন্ম যার, অর্থাৎ কাদায় যা জন্মগ্রহণ করে, কিন্তু বর্তমানে পঙ্কজম বলতে কেবলমাত্র কমলম অর্থাৎ পদ্ম ফুলকেই বোঝানো হয়। একইভাবে দেখুন সর্প, সর্প বলতে সর্পণশীল অর্থাৎ যারা মাটিতে গুড়িয়ে গুড়িয়ে চলতো আর কি, তাদেরকে সর্প বলে আগে অর্থ ছিল সর্প শব্দের, কিন্তু বর্তমানে সর্প বলতে নাককেই কেবলমাত্র বোঝানো হয়, অর্থাৎ অর্থের সংকোচ হয়েছে। একইভাবে মন্দিরম, মন্দিরম বলতে পূর্বে অর্থ ছিল প্রাসাদ, কিন্তু বর্তমানে মন্দিরম বলতে মন্দির বা দেবালয়কে বোঝানো হয়, অর্থাৎ অর্থের কিন্তু সংকোচন হয়েছে। একইভাবে মৃগহ, মৃগহ শব্দের পূর্বে অর্থ ছিল পশু, কিন্তু বর্তমানে মৃগ শব্দ বলতে পার্টিকুলার শুধুমাত্র হরিণকেই বোঝানো হয়, অর্থাৎ অর্থের সংকোচন হয়েছে। একইভাবে অম্বুদি, বারিদি, জলধি, অম্বুত, মনসেজহ, পীতাম্বরহ, স্মৃতিবাসহ, নকুল, ভীম, যুধিষ্ঠির, অলোক ইত্যাদি অর্থ সংকোচের উদাহরণ। এই অর্থগুলি আপনারা মনে রাখবেন বা শব্দগুলি মনে রাখবেন। নেক্সট হলো, এছাড়া অর্থ সংকোচের আবার বিভিন্ন ভাগ আছে, যেমন সমাসবোধক অর্থ সংকোচের উদাহরণ হলো রাজপুরুষহ, কৃষ্ণ সর্পহ, দশাননহ। উপসর্গ যোগে অর্থ সংকোচ উদাহরণ হলো যেমন যোগহ, যোগ থেকে হয়েছে সংযোগ, বিয়োগ, উপয়োগ, অনুনয়, বিনিময়, এর উদাহরণ আর কি। প্রত্যয় যেমন প্রত্যয় মন ধাতু, যেমন মতি, মনম, মাতহ। বিশেষণ দুর্জন, সজ্জন, দুরাচার, সদাচার, নীলকমল, শ্বেতকমল, এগুলো বিশেষণযুক্ত অর্থ সংকোচের উদাহরণ। নামকরণ কৃষ্ণা, কৃষ্ণ, গৌরী, নকুল, ভীম, যুধিষ্ঠির, রাম, লক্ষ্মণ ইত্যাদি, এগুলো হলো নামকরণযুক্ত অর্থ সংকোচের উদাহরণ। সংজ্ঞাকরণ যেমন সাহিত্যম, বেদ, উপনিষদ, এগুলো সংজ্ঞাকরণের অর্থ সংকোচের উদাহরণ। এবার নেক্সট আলোচনা করছি অর্থাদেশের, অর্থাৎ অর্থাদেশ বলতে বোঝায় শব্দের নিজের অর্থ ত্যাগ করে অন্য অর্থে পরিবর্তন হওয়া, অর্থাৎ একটি শব্দের আগে যে অর্থ ছিল বর্তমানে সে অর্থ ত্যাগ করে একটি নতুন অর্থে প্রযুক্ত হওয়া, তাকে বলা হয় অর্থাদেশ। এখানেও আমি আপনাদের ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কিভাবে শব্দের অর্থের বিস্তার ঘটেছে, অর্থাদেশ ঘটেছে। দেখুন অসুর, অসুর একটি শব্দ যার মূল অর্থ পূর্বে ছিল দেবতাবাচক, অর্থাৎ আমাদের বেদের মধ্যে কিন্তু অসুর শব্দ দেবতাবাচক শব্দ ছিল, অর্থাৎ দেবতা বোঝাতে অসুর শব্দ ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে আমাদের সেই অসুর শব্দের পরিবর্তিত হয়ে যার অর্থ হয়েছে রাক্ষসবাচক, অর্থাৎ অর্থের কিন্তু আদেশ হয়েছে বা অর্থের কিন্তু পরিবর্তন, একদম নিজের অর্থ যে ছিল সেই অর্থ সম্পূর্ণভাবে পরিবর্তন করে গেছে। তারপর দেখুন সহ, আগে মূল অর্থ ছিল জয় করা বোঝাতে সহ শব্দে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে সহ বলতে সহন বা সহ্য করাকে বোঝানো হয়, অর্থাৎ শব্দের অর্থের আদেশ হয়েছে। নেক্সট হলো দেবানাং প্রিয়, মূল অর্থে পূর্বে ছিল দেব উপাসক অর্থাৎ দেবতার উপাসক, কিন্তু পরিবর্তিত বর্তমানে তার পরিবর্তিত অর্থ হয়েছে মূর্খ বলতে দেবানাং প্রিয় বর্তমান অর্থ হলো মূর্খ, অর্থাৎ এখানে অর্থের আদেশ হয়েছে। আকাশবাণী, দেখুন আকাশবাণী বলতে আগে দেববাণীকে বোঝানো হতো, কিন্তু বর্তমানে সেই পরিবর্তিত অর্থ হয়েছে রেডিও প্রসারণ, অর্থাৎ অর্থের আদেশ ঘটেছে। বরাহ, বরাহ বলতে আগে শ্রেষ্ঠকে বোঝানো হতো, কিন্তু বর্তমানে আমাদের বরাহ বলতে বিবাহের বর বা যেটা দুলহা তাকে বোঝানো হয়। একইভাবে বুদ্ধ, আগে বুদ্ধ বলতে বৌদ্ধ ধর্মে দীক্ষিতকে বুদ্ধ বলা হতো, কিন্তু বর্তমানে বুদ্ধ বলতে মূর্খকে বোঝানো হয়। একইভাবে শৌচম, যার আগে অর্থ ছিল সূচিযুক্ত, কিন্তু বর্তমানে শৌচ বলতে প্রাতকর্মকে বোঝানো হয়। তো এগুলো হলো অর্থের আদেশ, অর্থাৎ শব্দের যে অর্থ যে ছিল সেটা একটা নতুন অর্থে রূপান্তরিত হয়েছে। এই অর্থাদেশ আবার দুই প্রকার, একটি হলো অর্থ উৎকৃষ্ট আর একটা হলো অর্থ অপকর্ষ। অর্থ উৎকৃষ্ট কাকে বলে, বলছে যখন পরিবর্তিত মূল অর্থ থেকে উৎকৃষ্ট হয়, অর্থাৎ একটি যে অর্থ পরিবর্তন হলো সেটা যদি মূল অর্থ থেকে আরও উৎকৃষ্ট শ্রেণীর হয় তখন তাকে বলা হয় অর্থ উৎকর্ষ। যেমন সাহস শব্দ চুরি, বেবিচার ইত্যাদি অর্থে প্রযুক্ত হতো, কিন্তু তা উৎসাহযুক্ত কার্যে ব্যবহৃত হওয়ায় অর্থ উৎকৃষ্টের উদাহরণ।
অর্থাৎ যেটা বললাম সাহস শব্দকে চোর, ব্যভিচার, লুণ্ঠন এই সমস্ত অর্থে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে সেটা উৎসাহযুক্ত কার্যে ব্যবহৃত হয়। এটি হলো অর্থ উৎকর্ষের উদাহরণ। অনুরূপভাবে মুগ্ধ, আগে মূর্খ অর্থে ব্যবহৃত হতো, বর্তমানে মোহিতাকে বোঝানো হয়। কর্পট, যেটা বর্তমানে জীর্ণ বস্ত্র, কর্পট বলতে জীর্ণ বস্ত্রকে বোঝানো হতো, বর্তমানে বস্ত্রমাত্রার ক্ষেত্রে কর্পট শব্দ ব্যবহার হয়। গবেষণা, আগে গবেষণা গবেষণা শব্দে ব্যবহৃত হতো, অর্থে ব্যবহৃত হতো, বর্তমানে অনুসন্ধান অর্থে ব্যবহৃত হয়। সভ্য, সভায়াং ভব, বর্তমানে সুসংস্কৃত অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে অর্থের উৎকর্ষ সাধিত হয়েছে এই সমস্ত উদাহরণে। নেক্সট হলো অর্থ অপকর্ষ। যখন পরিবর্তিত অর্থ মূল অর্থ থেকে অপকর্ষ হয় তখন তাকে বলা হয় অর্থ অপকর্ষ। যেমন যুকুস্পা শব্দে ঘৃণা অর্থে রূপান্তরিত হয়েছে। দেবানাং প্রিয় আগে ছিল দেবোপাসক, কিন্তু বর্তমানে দেবানাং প্রিয় বলতে মূর্খকে বোঝানো হয়, অর্থাৎ অর্থের কিন্তু অপকর্ষ হয়েছে। এই ছিল আমাদের অর্থ পরিবর্তনের বিভিন্ন আলোচনা। আজকে এখানেই রাখছি, পরবর্তী ভিডিওতে অবশিষ্ট বিষয়গুলি আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার।